কর্তব্যরত অবস্থায় পুলিশকে মারধর ও হুমকির অপরাধে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির ও তার ছেলে তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম নবী আজাদ ওরফে রবিনের বিরুদ্ধে জামিন অযোগ্য সহ 6টি ধারায় মামলা রুজু করল শক্তিপুর থানার পুলিশ। সরকারি কর্মীকে হুমকি দেওয়ার অপরাধে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার জামিন অযোগ্য 506 ধারায় মামলা রুজু করেছে পিতা পুত্রের বিরুদ্ধে। তাছাড়াও উভয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 186, 332, 353, 34 ও 341 ধারা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে শক্তিপুর থানার পুলিশ। মুর্শিদাবাদ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল বলেন, দুজনের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। ছেলেকে নোটিশ পাঠানো হয়েছে। সকালে আটক করে থানায় নিয়ে এসে রাত্রে থানা থেকে ছেড়ে দেওয়া হয় রবিনকে। কিন্তু জামিন অযোগ্য ধারায় মামলা থাকা সত্ত্বেও পুলিশ দুই জনপ্রতিনিধিকেই গ্রেপ্তার করেনি কেন তা নিয়ে উঠছে প্রশ্ন। কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাসের সঙ্গে এই বিষয়ে জানতে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি কি বললেন শোনাবো আপনাদের। দুই জনপ্রতিনিধি, একজন বিধায়ক এবং একজন পূর্ত কর্মাধ্যক্ষ, সম্পর্কে তারা বাবা এবং ছেলে, দুজনের বিরুদ্ধে পুলিশকে হুমকি এবং মারধরের অভিযোগ হয়েছে। থানায় লিখিত অভিযোগ হয়েছে। পুলিশ ছেলেকে আটক করে নিয়ে গেছিল। তাদের বিরুদ্ধে যখন তদন্ত হয়েছে, জিজ্ঞাসাবাদ হয়েছে, সবকিছুর পরে পুলিশ বাবা এবং ছেলের বিরুদ্ধে 186, 332, 353, 34 ও 341 ও 506 ধারায় মামলা রুজু করেছে। কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। এটার কারণ কি? সুপ্রিম কোর্টে অমরেশ কুমার বলে একটা জাজমেন্ট দেওয়া হয়েছিল। সেই জাজমেন্টে বলা হয়েছে যদি কোনো নন বেলেবল অফেন্স হোক, তার যদি শাস্তি 7 বছরের কম হয়, 7 বছর বা তার কম হয়, তাহলে 41A, এখন যেটা 35 BNS হয়েছে, সেই নোটিশটা দেওয়া ম্যান্ডেটরি। এবং অ্যারেস্ট করতে গেলে নোটিশ দেওয়ার পর পুলিশ অ্যারেস্ট করতেই পারে। এই নোটিশটা হচ্ছে হাজির হওয়ার জন্য একটা নোটিশ। সেই নোটিশের পরে যদি পুলিশের মনে হয় করতে হবে, তাহলে কিন্তু রিজনিং নোট ডাউন করতে হবে। মানে একটা লোক যদি 7 বছরের নিচে কোনো অফেন্স বা ক্রাইম করে, তাকে অ্যারেস্ট করতে গেলে সুপ্রিম কোর্ট বলছে তোমাকে একটা প্রিকশন নিতে হবে। তুমি তাকে নোটিশ দিয়ে ডাকলে, সে এলো, সে ব্যাখ্যা দিল। যদি তার ব্যাখ্যাতে তুমি স্যাটিসফাইড না হও, তাহলে তুমি অ্যারেস্ট করতে পারো কারণ দেখিয়ে। তো আমার মনে হয় সেই কারণ সুপ্রিম কোর্টে, যেহেতু যে ধারাগুলো আপনি বললেন তাতে সর্বোচ্চ শাস্তি যে 7 বছরের নিচে, তো অমরেশ কুমারের যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট, যে বেসিক গাইডলাইন ফলো করা হয়, সেই গাইডলাইনটাকে ফলো করেই নোটিশ দেওয়া হয়েছে। যেটা আপনি বলছেন, সেই নোটিশটার কারণ হচ্ছে তাকে অ্যাপিয়ারেন্সে নোটিশ দেওয়া হয়েছে টু গিভ এ এক্সপ্লেনেশন এই ধারাতে বা এই অভিযোগ তার সপক্ষে তার কি যুক্তি, বেসিক্যালি প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, সেটাকে ফলো করে সুপ্রিম কোর্টের অমরেশ কুমারের জাজমেন্ট, সেটাকেই বহাল রাখার জন্য হয়তো এই পদক্ষেপ বা এই পদ্ধতিটা ফলো করতে পারে। এখানে যে ধারাগুলোর কথা আপনাকে বললাম, সেই ধারাগুলোর সাজা কি হতে পারে? দেখুন, ধারার যেটা আপনাকে বললাম, ম্যাক্সিমাম শাস্তি 7 বছরের নিচে। আর সবথেকে বড় কথা, ধারার উপর শাস্তি ডিপেন্ড করে না। আজকে ইনভেস্টিগেশন হবে, তদন্ত সাপেক্ষ পুরো বিষয়টা। তদন্তের পর চার্জশিট ফাইল হবে, এবং এই যে ধারা এবং চার্জশিট এবং তাতে পুলিশ যে অভিযোগ প্রাইমা ফেসি স্যাটিসফাইড হবে, সেটা কিন্তু কোর্টে প্রমাণ করতে হবে। কোর্টে যখন আপনি প্রমাণ করবেন, তখন আপনি যার বিরুদ্ধে করেছেন, যে আপনি বলছেন জনপ্রতিনিধি, তাদেরও সমান বক্তব্য রাখার সুযোগ তারা পাবে। এবং সেই সব কিছু সওয়াল জবাব শোনার পর এটা কিন্তু কোর্ট ডিসাইড করবে শাস্তি হবে কি হবে না। ধারা দেয়া মানে যে শাস্তি হলো বা ধারার উপর শাস্তিটা কিন্তু ডিপেন্ড করে না। কারণ পুলিশ অনেক সময় ধরুন 5টা ধারা দিয়েছে, দেখা গেল তদন্তে পুলিশ বুঝলো যে এই 5টা ধারা দাঁড় করানো যাচ্ছে না বা সাফিসিয়েন্ট মেটেরিয়াল নেই, আমি 3টে ধারা দেবো, তাহলে দুটো পুলিশ অমিট করে দিতে পারে। অথবা আর একটা যেটা ভারতবর্ষের আইনে আছে, যে পুলিশ কিন্তু তদন্ত করে যদি দেখে যে অভিযোগটা ভিত্তিহীন বা ভিত্তি পাচ্ছে না, তাহলে পুলিশ কিন্তু অনেক সময় ফাইনাল রিপোর্ট পাবলিশ করে দেয়, মানে জমা করে দেয় যে আর আমাদের তদন্ত কিছু করে না, কেসটা ড্রপ করে দেওয়া হোক। পুরোপুরি বিষয়টা তদন্ত সাপেক্ষ। যেহেতু সবে এফআইআর হয়েছে, এই বিষয়ে কমেন্ট করা ঠিক না। তদন্তের পর কি আসবে এবং সেটা ম্যাজিস্ট্রেট বা আইন আদালত কি ডিসাইড করবে, তার উপর আমাদেরকে অপেক্ষা করতে হবে।